সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের এই ক্লাসটিতে আলোচনা করব সোনার তরী কবিতা নিয়ে। অর্থাৎ সোনার তরী কবিতার প্রতিটি পংক্তি আমরা বিশ্লেষণ সহকারে বোঝার চেষ্টা করব। কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে অর্থাৎ কবিতাটি পাঠের পূর্বে চলো আমরা আরও কিছু তথ্য জেনে নিই। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু সোনার তরী রয়েছে, অর্থাৎ নৌকা রয়েছে। তো এই যে কবিতাটা রয়েছে সোনার তরী, এই সোনার তরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর উৎস গ্রন্থ হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ। এটি এই কাব্যগ্রন্থের নাম কবিতা। আর শিক্ষার্থীরা, তোমরা তো জানোই রবীন্দ্রনাথ ঠাকুর যখন কুষ্টিয়ার শিলাইদহে ছিলেন জমিদারি তদারকির স্বার্থে, তখন পদ্মা নদীর বোটে বসে তিনি কিন্তু এই সোনার তরী কবিতাটি রচনা করেছিলেন। শুধু তাই নয়, সোনার তরী কাব্যগ্রন্থের আরও বেশ কয়েকটি কবিতা তিনি এই পদ্মার বোটে বসে রচনা করেছিলেন। এই কবিতার নামকরণটি করা হয়েছে ভাববস্তুকে উপজীব্য করে। এই কবিতার ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এর বিষয়বস্তু হচ্ছে মহাকালের কাছে মানুষের চিরায়ত অসহায়ত্ব ও কর্মফলের গুরুত্ব। সোনার তরী কবিতাটি রূপক কবিতা। শিক্ষার্থীরা, রূপক কবিতা কি সেটা চলো প্রথমে আমরা একটু বুঝে নেই। রূপক কবিতা হচ্ছে কোনো কবিতায় কবি তার কোনো বিশেষ ভাব বা তত্ত্বকে সরাসরি প্রকাশ না করে অন্য কোনো বাহ্যিক ঘটনা, চিত্র বা রূপের আড়ালে যখন প্রকাশ করে তাকে রূপক কবিতা বলে। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে বলা যায়, যখন কোনো কবি তার কবিতায় কোনো একটি বিশেষ অর্থ প্রকাশ করার জন্য কোনো রূপকের ব্যবহার করে, অর্থাৎ কোনো কিছুর ভাব বা চিত্রকল্পের মধ্য দিয়ে সেই জিনিসটাকে তিনি বোঝাতে চান, সেটাই হচ্ছে রূপক কবিতা। সোনার তরী কবিতাটাতেও কিন্তু আমরা অনেক প্রতীকী অর্থ দেখতে পাবো। তাহলে চলো আমরা কবিতাটি বিশ্লেষণের পূর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। সোনার তরী যে কবিতাটিকে আমরা বলছি যে রূপক কবিতা, আর রূপক কবিতার কিন্তু দুটি বিশেষ অর্থ থাকে। একটি হচ্ছে সাধারণ অর্থ, আরেকটি হচ্ছে বিশেষ অর্থ। আমরা যে সোনার তরী কবিতাটি পড়ব তার যদি সাধারণ অর্থের দিকে আমরা অর্থ সম্পর্কে যদি বলা যায়, তাহলে বলতে পারি যে চারপাশে প্রবল স্রোতের মধ্যে ছোট ধান খেতে সোনার ধান কেটে অপেক্ষা করছে একজন একাকী কৃষক। আকাশে ঘন মেঘ ও ভারী বর্ষণের খরস্রোতা নদী হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। চারদিকে বাঁকা জল কৃষকের মনে শঙ্কা সৃষ্টি করেছে। এই রকম পরিস্থিতিতে ভরা পালে সোনার নৌকা নিয়ে বেয়ে আসা মাঝিকে দেখতে পায়। উদ্বেলিত কৃষক নৌকা ভিড়িয়ে তার সোনার ধানগুলো নিতে অনুরোধ করে। নৌকা তার ধান নিয়ে নেয় ঠিকই, কিন্তু কৃষককে নিতে অস্বীকার করে। অর্থাৎ কবিতার যদি সাধারণ অর্থটা আমরা দেখি সেটা এরকমই হয়, কিন্তু এই সাধারণ অর্থের আড়ালে কবি কিন্তু একটা বিশেষ অর্থ প্রকাশ করেছেন। অর্থাৎ আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন দর্শন রয়েছেন বা দার্শনিক তত্ত্ব রয়েছেন, তিনি কিন্তু এই কবিতায় রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। তাহলে দেখি সেই বিশেষ অর্থটা কি হতে পারে। প্রত্যেকটি মানুষই কিন্তু কৃষক রূপে এই পৃথিবীতে কর্মস্থলে ফসল ফলায়, কিন্তু মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায়। শুধু বেঁচে থাকে তার শ্রেষ্ঠ কর্ম বা মহৎ কীর্তি। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। তাহলে শিক্ষার্থীরা, আমরা যখন কবিতাটা পাঠ করব তখনও কিন্তু আমরা ঠিক দেখতে পাবো যে কবিতার কিন্তু, যেহেতু এটি একটি রূপক কবিতা, অর্থাৎ এর একটি সাধারণ অর্থ আমরা পড়ব, এবং এই সাধারণ অর্থের পাশাপাশি প্রতীকী অর্থে একটা বিশেষ অর্থ কিন্তু সেখানে কবি প্রকাশ করেছেন। তাহলে চলো কবিতায় কি কি আছে সেটা একটু আগে দেখে নিই আমরা। শিক্ষার্থীরা লক্ষ্য করো,
কবিতাটি যখন আমরা পড়ব তখন আমরা দেখতে পাবো সেখানে যে কৃষকের কথা বলা হয়েছে, অর্থাৎ সাধারণ অর্থে যেটা কৃষক, সেটা বিশেষ অর্থ কিন্তু এখানে শিল্প স্রষ্টা বা কবিকে বোঝানো হয়েছে। ছোট ক্ষেত, যার বিশেষ অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ এই কর্মময় পৃথিবীটাকে ছোট ক্ষেতের সঙ্গে বোঝানো হয়েছে। আর বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক, সময়ের প্রতিকূলতা কিন্তু এই বাঁকা জল দ্বারা বোঝানো হয়েছে। আর সোনার ধান হচ্ছে কবির শ্রেষ্ঠ কর্ম, বা বলা যেতে পারে যা মানুষের মহৎ কর্মটাকে সোনার ধান হিসেবে বোঝানো হয়েছে। আর সোনার তরীয় কৃষক হচ্ছে মহাকালের প্রতীক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কবিতাটিতে সাধারণ অর্থে কৃষক, ছোট ক্ষেত, বাঁকা জল, সোনার ধান, সোনার তরী একটা সাধারণ অর্থ দিয়ে কবিতাটি লেখা হলেও এই কিন্তু প্রতীকী তাৎপর্যে কিন্তু এটা ভিন্ন অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা রূপকের আড়ালে একটা বিশেষ তাত্ত্বিক দিক কিন্তু আমাদের সামনে তুলে ধরে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখন কবিতায় চলে যাই, কবিতাটি পাঠ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো এবং নিচে কবিতার দেখো একটি স্তবক দেয়া আছে। আমরা আমাদের এই কবিতার প্রতিটি পংক্তি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। তার আগে একটু বুঝে নাও পংক্তি কি আর স্তবক কি। কবিতার এক একটি লাইন হচ্ছে পংক্তি, আর অনেকগুলো পংক্তি মিলে হয় একটি স্তবক। তো চলো আমরা কবিতার পংক্তিগুলো বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করি আর শব্দার্থগুলো দিয়ে বোঝার চেষ্টা করি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, গরজ মানে হচ্ছে গর্জন করে, আর বর্ষা বলতে কিন্তু এখানে বর্ষাকে বোঝাচ্ছে। এখানে বলা হয়েছে যে একজন কৃষক, অর্থাৎ আকাশে মেঘের গর্জন রয়েছে, ঘন বৃষ্টি হবে, বর্ষাকাল, এটা বোঝাই যাচ্ছে। আর নদীর কূলে একাকী কৃষক বসে আছে। এখানে কৃষক কিন্তু কবি, অর্থাৎ কৃষক রূপী কিন্তু এখানে কবিকে বোঝানো হয়েছে। কোনো ভরসা নেই তার। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। শিক্ষার্থীরা দেখো, এই যে রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে রাশি রাশি যে ইয়েটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত মানে কি? দুইবার উক্ত হয়েছে এমন, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। আর এখানে রাশি রাশি দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে আধিক্য বোঝাতে, অর্থাৎ এই যে প্রচুর বোঝাতে ব্যবহৃত হয়েছে। আর ভাড়া ভাড়া মানে হচ্ছে ধানের আটি বা বোঝা। তাহলে এখানে বোঝানো হয়েছে যে কবি, অর্থাৎ কবি অনেক তার বোঝা বোঝা অনেক ধান কেটে রেখে দিয়েছে। এখানে ধান বলতে হচ্ছে কবির যে সৃষ্টি, মহৎ কর্ম, সেটাকে বোঝানো হয়েছে যে তিনি এটা কেটে রেখে দিয়েছেন, অর্থাৎ কবি তার সাহিত্য বা কাব্য সৃষ্টি করে বসে আছেন। আর খুরের ধারের মতো স্রোত, যা বর্ষা বা বর্ষার গতিতে ছুটে চলেছে। এই যে খরপরশা, খরপরশা মানে হচ্ছে ধারযুক্ত বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ এই যে কবি তার সাহিত্য কর্ম সৃষ্টি করতে করতেই কি চলে এসেছে? বর্ষা চলে এসেছে। তারপর দেখো কবি কি বলছেন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই যে একখানি ছোট ক্ষেত, অর্থাৎ ছোট ক্ষেত বলতে আসলে কর্মময় পৃথিবীটাকে বোঝানো হয়েছে। এই কর্মময় পৃথিবীতে কবি এখানে একেবারে একা, নিঃসঙ্গ। আর চারদিকে বাঁকা জল খেলা করছে। বাঁকা জল মানে হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এই যে পরপারে, পরপারে মানে হচ্ছে নদীর ওপারে। আর তরু মানে তো গাছ, তাই না? সেটা আমরা জানি। তরু ছায়া মসি মাখা, মসি মানে তো কলম, আর তরু ছায়া মসি মাখা বলতে বোঝানো হয়েছে কলমের কালিতে আঁকানো গাছের ছায়া। আকাশে যখন মেঘ জমেছে, সেই মেঘের ছায়ায় গাছের ছায়াটা আরো অনেক বেশি কালো হয়ে উঠেছে। তো সেটাই বলেছে যে তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। প্রভাত মানে হচ্ছে সকালবেলা। তো এই মেঘে গ্রামখানি সেই সকালবেলাতেই মেঘেছে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।
আর এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। অর্থাৎ এই কর্মময় পৃথিবীতে কবি এইখানে একাকী রয়েছেন। তারপর দেখো কবি কি বলছেন, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে এই যে গান গেয়ে তরিবে, অর্থাৎ তরি মানে তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। তো কবি হঠাৎ দেখতে পাচ্ছেন এই তরি বেয়ে গান গেয়ে কোনো একজন নৌকার মাঝি আসছেন। তো তাকে দেখে কবির খুব চেনা মনে হচ্ছে। অর্থাৎ কবির কল্পনায় এই সময়ের স্রোতে ভেসে সোনার তরিতে মহাকাল ভরা পালে আসছে। উদ্বেলিত কবি যেন এই মাঝিকে চিনে ফেলেছেন, সেজন্য বলছেন ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। তো এই ভরা পাল হচ্ছে নৌকার পালে যখন বাতাস লাগে তখন কিন্তু সেই নৌকাটা ওইদিকে খুব দ্রুত গতিতে যায়, সেজন্য কোনো দিকে নাহি চায়। আর ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, নিরুপায় শব্দের অর্থ হচ্ছে উপায়হীন বা অবলম্বনহীন। তো ঢেউগুলো নিরুপায় কেন? কারণ এই মহাকাল রূপে তরি যখন বেয়ে যায় তখন ঢেউগুলো নিরুপায়ভাবে দুকুলে আশ্রে পড়ে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো এই যে কবি এই তাকে যে চেনা চেনা মনে হচ্ছে, এর মধ্য দিয়ে কবি কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন যে তাকে উদ্ধারের উপায় তিনি পেতে যাচ্ছেন বলে কবি মনে করছেন। শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের এই ক্লাসটিতে এতটুকুই কবিতার পাঠ বিশ্লেষণ করছি। আমাদের পরবর্তী ক্লাসটিতে কবিতার যে বাকি অংশটুকু আছে সেটা নিয়ে পাঠ বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। বাসায় তোমরা এটা পাঠ করবে, তাহলে আরো ভালো মতো অনেক কিছুই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতোই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।